আজকের ভিডিওতে আমরা আলোচনা করব এবছরে যারা ফিফথ সেমিস্টার রয়েছে ক্যালকাটা ইউনিভার্সিটির সেমিস্টার 5-এর দুটি পেপার ডিএসসি A1 তোমরা থাম্বনেলে দেখে নিয়েছো এবং ডিএসসি B1 ইন্ডিয়ান সোশিওলজিক্যাল ট্র্যাডিশন। আমরা প্রথমে আরবান সোশিওলজির পার্টটা বুঝে নিই, তারপর আমরা নেক্সট পার্টে শিফট করব। তো আরবান সোশিওলজি এই পার্টটা তোমরা ফার্স্ট টাইম পড়ছো। আরবান সোশিওলজির একটা আলাদা ফিল্ড বলতে পারো বা আলাদা সাব পার্ট বলতে পারো, সাব ফিল্ড বলতে পারো। আরবান সোশিওলজিতে বেসিক্যালি কী আলোচনা হয়? আরবান সোশ্যাল লাইফ, অর্থাৎ আমরা বলতে পারি যে নগর সমাজ জীবনের অধ্যয়ন, সায়েন্টিফিক্যালি নগর সমাজ জীবনের অধ্যয়ন বা সায়েন্স অফ আরবান সোশ্যাল লাইফও আমরা বলতে পারি আরবান সোশিওলজি। তাহলে আরবান সোশিওলজি কী হচ্ছে? আরবান সোশ্যাল লাইফের ছোট সমাজের আরবান সোশ্যাল লাইফের ডেভেলপমেন্ট, আরবান সোশ্যাল লাইফের এমার্জেন্স, আরবান সোশ্যাল লাইফের ইম্পর্টেন্স, কী কী প্রবলেম রয়েছে, তাদের প্রসেস কী কী রয়েছে, আরবানাইজেশন প্রসেস কী কী রয়েছে, বা অন্যান্য পার্ট যেগুলো আরবান সোশ্যাল লাইফের সঙ্গে ডিপলি কানেক্টেড। যেমন আমরা যেমন ইকোলজিক্যাল পার্সপেক্টিভে আরবান ইকোলজি একটা কনসেপ্ট আছে, এবং আরবান সোশ্যাল লাইফের সঙ্গে আরও নতুন নতুন টার্ম যেগুলো রয়েছে আমরা পড়ব, এই পেপারের মধ্যে কিন্তু পড়তে হবে। ওকে, তো দেখি সিলেবাসে কী কী আছে। তাহলে আরবান সোশ্যাল লাইফের অধ্যয়ন বা আরবান সোশ্যাল লাইফের ওভারঅল স্টাডি কিন্তু আমরা আরবান সোশিওলজিতে দেখে থাকি। তো প্রথমেই বলি আরবান সোশ্যাল লাইফে তোমাদের দেখতে হবে, দেখো একদম ফার্স্ট পার্টে ইন্ট্রোডিউসিং আরবান সোশিওলজির ক্ষেত্রে যে আরবান সোশিওলজির এমার্জেন্স কীভাবে হলো, আরবান সোশিওলজির এমার্জেন্স অফ আরবান সোশিওলজি, ডেভেলপমেন্ট অ্যান্ড ইম্পর্টেন্স। আচ্ছা, এই পার্টের ক্ষেত্রে বেশ কিছু আমি আলোচনা করব যে আরবান সোশিওলজির ডেভেলপমেন্ট ভারতবর্ষে হবার আগে, ভারতবর্ষে তো আরবানাইজেশন প্রসেসটাই অনেক পরে হয়, তো সেক্ষেত্রে আরবান সোশিওলজির যে এমার্জেন্স, তার ডেভেলপমেন্ট টোটালটাই কিন্তু ইউরোপিয়ান সোসাইটি বা ইউরোপিয়ান সোসাইটির পার্সপেক্টিভে। তো সেক্ষেত্রে তাদের ডেভেলপমেন্ট, ইম্পর্টেন্স অফ আরবান সোশিওলজি, এই পার্টগুলো আমাদের দেখতে হবে। এবং রুরাল আরবান কন্টিনাম, যে রুরাল সোসাইটি থেকে আরবান সোসাইটির যে রূপান্তর, সেটা আমরা দেখব এখানে। গুরুত্বপূর্ণ কিছু বেসিক কনসেপ্ট, আরবান কি, আরবানাইজেশন কি, আরবানিটি কি, মানে আরবান সোশিওলজির পড়তে গেলে আমাদের এই টার্মগুলো সম্পর্কে একটা আইডিয়া থাকা প্রয়োজন, তা না হলে আমরা পরবর্তীতে সেগুলোকে অন্যান্য পার্টের সঙ্গে লিঙ্ক আপ করতে পারবো না। আরবানাইজেশন প্রসেস কি, নগরায়নের তো একটা প্রসেস আছে, নগরায়ন তো হঠাৎ করে হয়নি, তাই তো? তো এখানে এই যে নগরায়ন, আরবানাইজেশনের সঙ্গে একটা গুরুত্বপূর্ণ ঘটনা জড়িয়ে, সেটা কি? শিল্পায়ন। মানে উইথাউট ইন্ডাস্ট্রিয়ালাইজেশন কখনোই কিন্তু আরবানাইজেশন হতো না। তাহলে আরবানাইজেশন এবং ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের একটা বা শিল্পায়ন ও নগরায়নের একটা সম্পর্ক আমরা দেখতে পাই। তো আরবানাইজেশন প্রসেসটা কি, তার প্যাটার্নটা কি, কী কারণে হয়েছে, আরবানাইজেশনের কারণ কি, ওভারঅল এই পার্টটাতে একদম বেসিক বিষয় আলোচনা করতে হবে। বেসিক পার্টটা তোমাদের জানতে হবে যে এখানে কোন কোন বিষয়গুলো গুরুত্বপূর্ণ। তাহলে এখানে নগরায়নটা দেখতে হবে তোমাদের, রুরাল আরবান কন্টিনামটা দেখতে হবে, এগুলো আসার মতো। তারপর দ্বিতীয় পার্টে চলে আসি, পার্সপেক্টিভ, দৃষ্টিভঙ্গির ক্ষেত্রে কি দেখো, পার্সপেক্টিভ ইন আরবান সোশিওলজি। প্রথমটা হচ্ছে ইকোলজি, আরবান ইকোলজি, অর্থাৎ ইকোলজিক্যাল পার্সপেক্টিভটা এখানে দেখতে হবে। পলিটিক্যাল ইকোনমি একটা পার্সপেক্টিভ, এবং এখানে নেটওয়ার্ক আর সিটিকে অ্যাজ এ কালচার হিসেবে দেখতে হবে। সিটির বিভিন্ন ভাগ আছে, সেখানে বেশ কিছু তাত্ত্বিক, এখানে প্রত্যেকটা ক্ষেত্রে এখানেও কিন্তু আমরা অনেক তাত্ত্বিকের নাম পড়ব। এখানে আমরা ম্যাক্স ওয়েবারের পার্টটাও দেখব বিশেষ করে। তো বিভিন্ন তাত্ত্বিক কীভাবে তাদের আলোচনায় আরবান সোশিওলজিকে তুলে ধরেছেন বা আরবান প্রসেসটাকে তুলে ধরেছেন, সেগুলো আমাদের দেখতে হবে। আচ্ছা, থার্ডলি আমরা চলে আসি মুভমেন্ট অ্যান্ড সেটেলমেন্ট উইথ রেফারেন্স টু ইন্ডিয়া। এবার আমরা ইন্ডিয়ান পার্সপেক্টিভে আসছি, যে ইন্ডিয়ান
পার্সপেক্টিভে মুভমেন্ট সেটেলমেন্ট কী কী আছে দেখো, এখানে আরবান সোশিওলজিতে একটা গুরুত্বপূর্ণ পার্ট কী যেন, গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে মাইগ্রেশন, যাকে আমরা বাংলায় কি বলি, বাংলায় পরিযান বলে থাকি, স্থানান্তর বলে থাকি, অভিবাসনও বলে থাকি। এতগুলো বাংলা কিন্তু আমরা মাইগ্রেশনের বলে থাকি। ওকে, তো এই যে মাইগ্রেশন মানে একটা প্লেস থেকে আর একটা প্লেসে মুভ করা পারমানেন্টলি। ওকে, তো মাইগ্রেশনের মিনিং কি দেখতে হবে, টাইপ কি, মাইগ্রেশনের অনেকগুলো টাইপ আছে, ইন মাইগ্রেশন, আউট মাইগ্রেশন, ইমিগ্রেশন, এমিগ্রেশন, এই পার্টগুলো কিন্তু আমাদের এই টাইপসের মধ্যে দেখতে হবে। এবং মোস্ট ইম্পর্টেন্ট পার্ট ইজ ফ্যাক্টর। আরবানাইজেশনের সঙ্গে সঙ্গে এই যে আরবানাইজেশন হচ্ছে কিভাবে, মাইগ্রেশন কোথা থেকে হচ্ছে, রুরাল টু আরবান হচ্ছে, রুরাল টু আরবান সোসাইটি। এই যে রুরাল টু আরবান সোসাইটি না হলে তো আরবানাইজেশন পসিবল হতো না, এবং সেটার জন্য আবার শিল্পায়ন কানেক্টেড। তো এই যে ফ্যাক্টর কী কী, কেন শুধুমাত্র তো রুরাল থেকে আরবানে মানুষ কী কারণে যাচ্ছে, শুধুমাত্র কি কাজের জন্য, হেলথ কি কোনোভাবে কানেক্টেড আছে, এডুকেশন কি কোনোভাবে কানেক্টেড আছে, এই পার্টগুলো কিন্তু আমাদের প্যারালালি দেখতে হবে। টাইপস অফ আরবান সেটেলমেন্টের টাইপ কি, এবং এখানে সিটি টাইপস, সিটি টাইপসও আমাদের এখানে দেখতে হবে। ট্রেন্ড অফ সেটেলমেন্ট অ্যান্ড ইটস ইমপ্লিকেশন। স্মার্ট সিটি বলতে আমরা কী বুঝি, এটা ভীষণ গুরুত্বপূর্ণ, আমাদের অবশ্যই জানতে হবে। হ্যাঁ, এছাড়াও এখানে আমরা নগর, মহানগর, আরও কিছু কনসেপ্ট রয়েছে, সেগুলো আমি ছোট ছোট করে বলে দেবো। চল ছোট ছোট করে এগুলো আলোচনা হবে। আরবান স্পেসের প্রবলেম, বিশেষ করে আরবান সোসাইটিতে বেশ কিছু সমস্যা, এই সমস্যাগুলোকেই কিন্তু আমরা আরবান সোশিওলজিতে গুরুত্ব দিয়ে আলোচনা হতে দেখি, কারণ এই সমস্যাগুলোর সমাধান কিন্তু সমাজতত্ত্বের আলোচনার মধ্য দিয়েই আসে। যেমন হাউজিং অ্যান্ড স্লাম সবথেকে বড় সমস্যা। দেখো, যত আরবান এরিয়া আছে সেই আরবান এরিয়াতে স্লাম একটা প্রবলেম, বস্তি। যেমন আমরা জানি যে আমাদের ভারতবর্ষে তথা এশিয়া মহাদেশের বৃহত্তম বস্তি কোথায়, মুম্বাইয়ের ধারাভি। এই যে স্লাম, দেখো টোটাল আরবানাইজেশন শুধু মুম্বাই নয়, বড় বড় যতগুলো সিটি রয়েছে সেই সিটিগুলোতে সিটি অঞ্চল বা মহানগর যেগুলোকে আমরা বলছি, সেই মহানগরে বা সেই অঞ্চলগুলোতে স্লাম একটা প্রবলেম। মানুষ কাজের সন্ধানে, এডুকেশন বা হেলথ পারপাসে বা অন্য কোনো পারপাসে মানুষ যখন শিফট হচ্ছে রুরাল থেকে আরবান এরিয়াতে শিফট হচ্ছে, তখন আরবান এরিয়াতে যতটা ক্যাপাসিটি আছে তার অধিক মানুষ যদি আসে, তাহলে স্বাভাবিকভাবে তাদের থাকার সমস্যা হবে। শুধু থাকা নয়, কাজের সমস্যা, খাবারের সমস্যা, সমস্ত কিছু। তাহলে স্লাম তৈরি হয়েছে কিন্তু এইভাবেই। মানুষের এত পরিমাণে মানুষ শিফট করেছে যে সেই মানুষগুলো থাকার জায়গা পর্যন্ত, ভালোভাবে থাকার জায়গা নেই। তার ফলে তারা অস্বাস্থ্যকর পরিবেশে বড় হচ্ছে স্লামগুলোতে, যেটা আমরা দেখি। এবং আরেকটা গুরুত্বপূর্ণ সমস্যা পোভার্টি। যত ক্যাপাসিটি তার বেশি যদি মানুষ যায়, কাজের ক্যাপাসিটি যা রয়েছে তার বেশি যদি মানুষ যায়, তাহলে সেখানেও পোভার্টি তৈরি হবে। ওকে, এবং ক্রাইম আর জুভেনাইল ডেলিকুয়েন্সি এগুলো কানেক্টেড। দেখো, এরপরে তাহলে মানুষ যখনই শিফট করলো, প্রথম প্রবলেম তৈরি হলো স্লাম, দেন পোভার্টি, তাদের ইনকাম নেই। 3 নম্বর হচ্ছে ক্রাইম, ইনকাম যখন নেই তারা কি করবে, অপরাধ তো করবেই, তাদের তো খেয়ে বাঁচতে হবে, তারা অপরাধে লিপ্ত হচ্ছে। জুভেনাইল ডেলিকুয়েন্সিও তৈরি হচ্ছে। ছোট ছোট বাচ্চারা আমরা দেখি না, জুভেনাইল ডেলিকুয়েন্সি হচ্ছে কিশোর অপরাধী আমরা যেটা বলি। জুভেনাইল তারা কী হচ্ছে, ডেলিনকুয়েন্ট হচ্ছে, তারা সোসাইটির নর্মস মানছে না, তারা অপরাধমূলক কাজকর্মে লিপ্ত হচ্ছে, কিশোর অপরাধ যেটাকে আমরা বলে থাকি, কিশোর অপরাধ। ওকে, এটা গেল। এবং বেগারি, এই ভিক্ষাবৃত্তি এই পার্টটাও কিন্তু আমাদের আরবান সোসাইটির, প্রত্যেকটা আরবান সোসাইটির একটা কমন প্রবলেম। এই প্রবলেমগুলোকে আমাদের দেখতে হবে, সোশিওলজিক্যালি এগুলোকে আলোচনা করতে হবে। তবে বেশি গুরুত্ব দেওয়ার প্রয়োজন আমার মনে হয় ক্রাইম, স্লাম। ঠিক আছে, চলো আমরা চলে আসছি আমাদের নেক্সট পেপারে। আচ্ছা, এবার আর একটা বিষয় বলে রাখি, যে এই যে
আরবান সোশিওলজি, অনেকে বেঙ্গলি মিডিয়াম স্টুডেন্টও রয়েছে, অনেকে তোমরা আছো যারা বেঙ্গলি মিডিয়ামে পড়ছো। ইংলিশ মিডিয়ামের স্টুডেন্ট যারা আছো তারা তো তোমাদের বিভিন্ন বই বা বিভিন্ন রিডিংস তোমাদের এখানে সাজেস্ট করেছে, সেগুলোকে তোমরা ব্যবহার করতে পারবে, অসুবিধা নেই। আমি কয়েকটা পার্ট বলে দেবো, যেমন আরবানিজম ওয়ে অফ লাইফ, এটা আমেরিকান জার্নাল লুইস রিতার, এটা তোমরা দেখতে পারো। ম্যানুয়াল কাস্টেলস রয়েছে এখানে, হ্যাঁ। আরবান সোশিওলজি, তার একটা অবদান রয়েছে, বিশেষ করে ইনফরমেশন এজে তিনি কাজ করেছেন, বুঝছে। আর বাংলা বইয়ের কথা যদি বলি, বাংলা বই কিন্তু এই মুহূর্তে ভালো বাংলা বই কিন্তু অ্যাভেলেবেল নেই। কিছু বাংলাদেশের বই আছে, আমি পরের ভিডিওতে নিশ্চয়ই আলোচনা করব। তো তোমরা বাংলাদেশের বই এখন কলকাতাতেও অ্যাভেলেবেল, মানে কলকাতাতে স্পেসিফিক্যালি একটা দোকান আছে যারা বাংলাদেশের বই প্রোভাইড করে। তো সেটার পার্টটাও আমি পরের ভিডিওতে দেওয়ার চেষ্টা করব, যে আরবান সোশিওলজির ওপর কী কী বই আছে, সেই বাংলাদেশের সেই বইগুলো তোমরা কোন কোন পার্টগুলো ব্যবহার করতে পারো। ওকে, তো অ্যাভেলেবেল সব বই হয়তো অ্যাভেলেবেল পাবে না, কিন্তু একটা দুটো তোমরা পেয়ে যেতেই পারো। যারা কলেজ স্ট্রিটের আশপাশ দিয়ে বা প্রপার কলকাতাতে যারা আছো, তারা অবশ্যই যে কোনো, বিশেষ করে যে দোকানগুলোতে সোশিওলজির বাংলা বই বিক্রি হচ্ছে, সেই দোকানগুলোতে খোঁজ করো আরবান সোশিওলজির ওপর কোনো বাংলা বই আছে কি না বাংলাদেশের, এবং স্পেসিফিক্যালি বলবে বাংলাদেশের কোনো বই। তো আমি পরের ভিডিওতে নিশ্চয়ই দেওয়ার চেষ্টা করছি। যাদের প্রয়োজন বাংলাদেশের বা বাংলা বইয়ের রেফারেন্সের প্রয়োজন, তারা একটু কমেন্ট করে জানিও, তাহলে পরের ভিডিওটা তাড়াতাড়ি আনবো। চলো আমরা নেক্সট পার্টে চলে আসছি। আচ্ছা, এবারে ইংলিশ বইয়ের ক্ষেত্রে বলি। ইংরেজি বই অনেক রয়েছে, তোমরা এর আগেও আমি বলেছি ইগনোর স্টাডি মেটেরিয়ালস তোমরা ফলো করতে পারো। এছাড়াও আরবান সোশিওলজির ওপরে অনেক অথরের বই আছে, তোমরা যে কোনো অথরের বই নিয়ে কনসেপশন বিল্ডিংয়ের জন্য কিন্তু পড়তে পারো। ওকে, এছাড়াও এখানে কিছু রিডিংস তো দেওয়া রয়েছেই, তবে আমি বলবো রেফারেন্স বুক থেকে তোমরা এই পার্টগুলোর থেকে, যেগুলো তোমাদের লাইব্রেরিতে অ্যাভেলেবেল, বই কেনার প্রয়োজন নেই, লাইব্রেরিতে আশা করছি এর মধ্যে কিছু না কিছু অ্যাভেলেবেল থাকবেই, তোমরা দেখতে পারো। ওকে, চলে আসছে আমাদের নেক্সট পার্ট, ইন্ডিয়ান সোশিওলজিক্যাল ট্র্যাডিশন। দেখো, ইন্ডিয়ান সোশিওলজিক্যাল ট্র্যাডিশনে ভারতীয় সমাজতাত্ত্বিকদের পড়তে হবে। তোমরা এতদিন, বিশেষ করে এতদিন মানে তোমরা 4th সেমিস্টার পর্যন্ত যে পেপারগুলো পড়েছো, ভারতীয় সমাজতত্ত্বের উপর কোনো পেপার নেই। ইন্ডিয়ান সোশিওলজিক্যাল জায়গা থেকে ইন্ডিয়াতে সমাজতত্ত্বের উৎপত্তি কোন সময় থেকে হয়েছে, সেই পার্টটা কিছুটা নলেজ তোমরা পেয়েছো, কিন্তু প্রপার ভারতীয় সমাজতাত্ত্বিক যারা রয়েছেন, যারা ভারতীয় সমাজতত্ত্বের ডেভেলপমেন্ট করেছে, বা ভারতীয় সমাজতত্ত্ব যাদের আলোচনার বিষয়বস্তু ছিল, তাদেরকে তোমরা স্পেসিফিক্যালি আলাদাভাবে পড়োনি। এই পেপারটা তোমাদের ফার্স্ট পেপার, যেখানে তোমরা ভারতীয় সমাজতাত্ত্বিকদের ইন ডিটেলস পড়তে চলেছ। তো এখানে কয়েকজন তাত্ত্বিক, খুব গুরুত্বপূর্ণ তাত্ত্বিক, এবং যে কজন দেওয়া রয়েছে প্রত্যেকটাই খুব গুরুত্বপূর্ণ। প্রথম যে নামটা দেখো, ভারতীয় সমাজতত্ত্বের উৎপত্তি হয়েছিল, ভারতীয় সমাজতত্ত্বের ডেভেলপমেন্ট হয় অনেক পরে। আমরা জানি 1839-এ সমাজতত্ত্বের উৎপত্তি হয়েছে ইউরোপে, অগাস্ট কোথলের, আমাদের ফাদার অফ সোশিওলজি। এবং ভারতীয় সমাজতত্ত্বের ক্ষেত্রে প্যাট্রিক গেডিসের একটা হেল্প তো ছিলই সেই সময়, কিন্তু মুম্বাই বিশ্ববিদ্যালয়ে প্রথম যার সবচেয়ে বেশি যার অবদান ছিল, সেখানে প্যাট্রিক গেডিসের একটা বিশাল অবদান আছে, এবং একই সঙ্গে জিএস ঘুরে ছিলেন। এবং জিএস ঘুরেকে যে কারণে ভারতীয় সমাজতত্ত্বের জনক বলা হয়। জিএস ঘুরের কী কী কনসেপ্ট পড়বে, এবার দেখি আমরা কোন কোন তাত্ত্বিককে তোমাদের দেখতে হবে, এবং প্রত্যেকটা তাত্ত্বিকের একটা থেকে দুটো করে কনসেপ্ট তোমাদের পড়তে হবে, খুব বেশি কিন্তু সিলেবাস নেই। জিএস ঘুরের গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু কাস্ট, তিনি কাস্ট এবং রেস নিয়ে বলেছেন, এবং এখানে ট্রাইবাল নিয়ে কিছুটা আলোচনা করেছেন, কাস্ট নিয়ে আলোচনা করেছেন, কাস্টের 6টি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যের কথা বলেছেন। আরেকটা পার্ট এখানে জানতে হবে যে পার্সপেক্টিভ, যেমন জিএস ঘুরে কোন পার্সপেক্টিভ আমাদের ভারতীয় সমাজতত্ত্বকে আলোচনা করেছেন। ইন্ডোলজিক্যাল, তো এই পার্টটা বোঝার ক্ষেত্রে আমরা ইন্ডোলজিক্যাল পার্টটাও একটু আলোচনা করে নেব। সিটি অ্যান্ড সিভিলাইজেশন, সিটি এবং সিভিলাইজেশন বলতে, বা সিটি এবং সিভিলাইজেশনের কী ধারণা প্রদান করেছেন জিএস ঘুরে।
রাধাকমল মুখার্জির বেসিক্যালি আমরা যে 2-3টি পার্টের জন্য তার নাম বিখ্যাত বা তার নাম আমরা জানি। রাধাকমল মুখার্জি হলেন একজন ভারতীয় সমাজতাত্ত্বিক, যার রাধাকমল মুখার্জির জন্ম মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টে, ঠিক আছে, মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টের বহরমপুরে যার জন্ম, তার পড়াশোনাও বহরমপুরের প্রথম দিকে শুরু হয়েছিল, পরবর্তীতে কলকাতায় শিফট করেন তিনি। তার গুরুত্বপূর্ণ একটা কনসেপ্ট হচ্ছে পার্সোনালিটি, তার গুরুত্বপূর্ণ একটা কনসেপ্ট হচ্ছে ভ্যালুজের বাংলা কি বলে থাকি আমরা? মূল্যবোধ। এবং আরও একটা গুরুত্বপূর্ণ যেটা বারবার পরীক্ষায় আসে, সোশ্যাল ইকোলজি। এবং রাধাকমল মুখার্জির প্রচুর বই আছেন, তার প্রচুর ডাইমেনশান আছে। আমি রাধাকমল মুখার্জির যখন শুরুটা করব রাধাকমল মুখার্জি, তখন তোমরা দেখতে পাবে যে রাধাকমল মুখার্জির কতগুলো ডাইমেনশান, কত বই, এবং প্রত্যেকটা বইয়ের কী কী ডাইমেনশান, কোন পার্টটা তার আলোচনার মধ্যে নেই, সব পার্টই তিনি মোটামুটি ফোকাস করতেন। এবং বেসিক্যালি তোমাদের এখানে দেখতে হবে ভ্যালুজ আর সোশ্যাল ইকোলজির পার্টটা খুব গুরুত্বপূর্ণ। ডিপি মুখার্জির দুটো কনসেপ্ট আমরা দেখি, ট্র্যাডিশন, মডার্নিটি আর মিডল ক্লাস। এই দুটো কিন্তু তার গুরুত্বপূর্ণ অবদান। এবং এখানে তোমাদের সিলেবাসে যে পার্টটা দেওয়া আছে সেটা খুব গুরুত্বপূর্ণ জায়গাগুলোকেই দেওয়া। মানে ডিপি মুখার্জির নাম আমরা মিডল ক্লাস আর ট্র্যাডিশন মডার্নিটির জন্যই আমরা জানি, বা ট্র্যাডিশন এবং মডার্নিটি মিডল ক্লাসের ক্ষেত্রেই তার অবদান আছে, বা এগুলোকেই তিনি ভারতীয় সমাজতত্ত্বের পার্সপেক্টিভে আলোচনা করেছেন। আরেকজন তাত্ত্বিক ভেরিয়ার এলুইন। প্রসঙ্গত বলে রাখি, ভেরিয়ার এলুইন নামটা শুনেই মনে হচ্ছে ভারতীয় সমাজতাত্ত্বিক নন, তাই তো? ভেরিয়ার এলুইন একজন ব্রিটিশ, কিন্তু তিনি হলেন প্রথম স্বাধীন ভারতের প্রথম প্রবাসী নাগরিক বলতে পারো, বা প্রথম বিদেশি যাকে ভারতীয় নাগরিকত্ব দেওয়া হয়। এবং তিনি প্রথম থেকেই ট্রাইবদের বা ভারতীয় সমাজের কালচার নিয়ে আলোচনার একটা আগ্রহী ছিলেন। ভেরিয়ার এলুইনের পার্টটাও খুব ইন্টারেস্টিং, হ্যাঁ। এবং তিনি ট্রাইবাল কালচারকে বুঝেছেন, ট্রাইবাল কালচারকে নিয়ে অনেক স্টাডি করেছেন, এবং ভারতের বিশেষ করে সংস্কৃতি নিয়ে তার আগ্রহটা বেশি ছিল। এবং তিনি একজন ইন্ডিয়ান ট্রাইবকে বিবাহ কিন্তু করেছিলেন, যদিও বেশি দিন সম্পর্ক থাকেনি, কিন্তু ওই পার্টিকুলার ট্রাইবকে স্টাডি করার জন্যই, বা বলা যেতে পারে যে পার্টিকুলার টাইপে তিনি ইন্টারেস্টেড বেশি ছিলেন বলেই কিন্তু তিনি গণদের সঙ্গে বিয়েও করেন, বিয়েটাও সেরে ফেলেন। এবং খুব বেশি দিন স্থায়ী হয়নি, কিন্তু মেইনলি তার উদ্দেশ্য ছিল ট্রাইবাল কালচারকে তুলে ধরা। এবার এখানে এই ট্রাইব নিয়ে আমরা দুজনের পার্ট এখানে পড়ব। একটা হচ্ছে জিএস ঘুরে, আর একটা হচ্ছে ভেরিয়ার এলুইন। এনাদের দুজন দুই রকমভাবে ট্রাইবকে দেখছেন। ওকে, এই ভেরিয়ার এলুইনের ট্রাইবাল কনসেপ্টটা আর আমরা যখন জিএস ঘোরের ট্রাইবালের কনসেপ্ট পড়বো, দেখবে দুজন দুই রকমভাবে ভাবছেন। তো এটা পার্সপেক্টিভ, দুজনের দেখার দৃষ্টিভঙ্গি সম্পূর্ণ আলাদা ছিল। আরেকজন গুরুত্বপূর্ণ তাত্ত্বিক, তোমরা যার নাম আগে পরে অনেক পড়েছো, এম.এন. শ্রীনিবাস। খুব গুরুত্বপূর্ণ একজন তাত্ত্বিক, ভারতীয় সমাজতত্ত্ব যাকে ছাড়া আলোচনা করা যায় না, তার নাম হচ্ছে এম.এন. শ্রীনিবাস। এম.এন. শ্রীনিবাস প্রসঙ্গত বলে রাখি জিএস ঘোরের ছাত্র ছিলেন। এম.এন. শ্রীনিবাস সামাজিক পরিবর্তন সম্পর্কে বেশ কিছু প্রক্রিয়ার কথা বলেছিলেন, যে কোন কোন প্রক্রিয়ার মধ্য দিয়ে সমাজের পরিবর্তন আমরা দেখি। তো সেখানে সর্বপ্রথম যে প্রক্রিয়াটির কথা বলেন তার নাম হচ্ছে সংস্কৃতায়ন। এছাড়াও পশ্চিমীকরণ, ওয়েস্টার্নাইজেশন, সেকুলারাইজেশন, এই যে প্রসেস, এগুলোই সামাজিক পরিবর্তনের প্রক্রিয়া হিসেবে এম.এন. শ্রীনিবাস তুলেছেন। তো এখানে এই পার্টগুলো আলোচনা করতে হবে, এবং এখানে সংস্কৃতায়ন, পশ্চিমীকরণ দুটোই খুব গুরুত্বপূর্ণ ধারণা, রাইট? চলো, ইরাবতী কার্ভে, লীলা দুবে, দুজন সমাজতাত্ত্বিক। ইরাবতী কার্ভে এবং লীলা দুবে দুজন মহিলা সমাজতাত্ত্বিক। ইরাবতী কার্ভে জেন্ডার এবং কিংশিপ নিয়ে কাজ করেছেন, আর লীলা দুবে কাস্ট এবং জেন্ডার নিয়ে কাজ করেছেন। ওকে, এই ইরাবতী কার্ভে বলি, ইরাবতী কার্ভের বেশ কিছু কাজ রয়েছে যেগুলো খুব গুরুত্বপূর্ণ, বিশেষ করে কিংশিপের ওপর। হ্যাঁ, কিংশিপ অর্গানাইজেশন ইন ইন্ডিয়া নামক তার একটা গ্রন্থও আছে, খুব গুরুত্বপূর্ণ গ্রন্থ। এই গ্রন্থের মধ্য দিয়ে জেন্ডার এবং কিংশিপের যে সম্পর্ক সেটাকে তিনি তুলে ধরেছেন। তাহলে এই পার্টটা আমাদের দেখতে হবে। এবং আরেকজন ভারতীয় মহিলা সমাজতাত্ত্বিক যার নাম লীলা দুবে,
কাস্ট অ্যান্ড জেন্ডারের আর কাস্টের সঙ্গে রিলেশনটা কী সেটা তিনি এস্টাবলিশ করার চেষ্টা করেছেন তার পার্সপেক্টিভ দিয়ে। ওকে, তাহলে এটা গেল আমাদের মোটামুটি ইন্ডিয়ান সোশিওলজিক্যাল ট্র্যাডিশন। এবং কী কী পড়বে মোটামুটি আমি বলেও দিলাম। আর এটা এই যে ইন্ডিয়ান সোশিওলজি যখন শুরু করছো, হ্যাঁ, অনেক নতুন নতুন বিষয় এই 2 বছরে তোমরা জানবে। লাস্ট 2 বছর যে পেপারগুলো তোমাদের রয়েছে, 5th সেম, 2 বছর নয়, সরি 2 সেম, 5th সেম এবং 6th সেম, এই 2 পার্টের মধ্যে থেকেই তোমরা পরবর্তীতে যারা সমাজতত্ত্ব নিয়ে নিজের কেরিয়ার করার কথা ভাবছো বা কেরিয়ার প্ল্যানিং করছো, তারা পরবর্তীতে এর মধ্যে থেকে তোমরা একটা পার্ট বেছে নিতে পারো যে কোন পার্ট নিয়ে পরবর্তীতে তোমরা তোমাদের রিসার্চ এরিয়াটাকে নিয়ে এগিয়ে যাবে। যদিও এরপরে দেখবে অনেক নতুন নতুন পার্ট রয়েছে, যেগুলো নতুন নতুন পার্টগুলো ম্যাক্সিমাম কলেজেই পড়ানো হয় না। এবং যেমন এখন তোমরা পরবর্তীতে মাস্টার্সে গিয়ে অবশ্যই সেটা পড়বে সোশিওলজি অফ টেকনোলজি, যেমন হেলথ মেডিসিন, সোশিওলজি অফ হেলথ, এটাও ম্যাক্সিমাম কলেজে পড়ানো হচ্ছে না দেখছি। তো এই যে 2 পার্ট, এগুলো খুব নতুন পার্সপেক্টিভ, সোশিওলজি অফ টেকনোলজি, সোশিওলজি অফ হেলথ অ্যান্ড মেডিসিন, যেটাকে মেডিকেল সোশিওলজি বলছি। এগুলো আমাদের সমাজতত্ত্বের একটা ভাগ, যে ভাগ নিয়ে বিভিন্ন জন বিভিন্ন ভাগ নিয়ে রিসার্চ করছে। তো তোমরা তোমাদের ভাবনার চিন্তার মধ্যে রেখে একটা পার্টিকুলার এরিয়া চয়েস করে নিতে পারো। এই 2 সেমিস্টারই কিন্তু চয়েস করতে হবে এবং সেই অনুযায়ী পড়াশোনা করতে হবে। পার্টিকুলার যে এরিয়া নিয়ে কাজ, যে এরিয়ার ওপর পরবর্তীতে ফোকাস করতে চাইছো, সেই এরিয়ার ওপর কী কী বই আছে আগে কালেক্ট করো, বুকস কী কী বই আছে কালেক্ট করো, তারপর সেই বইগুলো স্টাডি করো। অনার্সের পড়া যেমনভাবে পড়তে সেভাবেই যেমনভাবে পড়ছো সেভাবেই পড়ো। আচ্ছা, এখানে বলি, এখানে বই তোমরা ভারতীয় সমাজতত্ত্বের ওপর অনেক বাংলা বই আছে, যে বাংলা বইগুলো তোমরা আগে পরে ব্যবহার করেছো। যেমন আমি এর আগের ভিডিওতেও CC11 আলোচনা করেছিলাম। CC11-এর যে বইটা আমি বলেছিলাম সেখানেও কিন্তু তোমরা ইন্ডিয়ান সোশিওলজিক্যাল পার্সপেক্টিভও পেয়ে যাবে। ওকে, তাহলে এই পর্যন্তই রাখছি, আর আজকে শেষ করছি ভিডিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। কোনো রকম কনফিউশন, কোনো কোশ্চেন, কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট বক্স তোমার জন্য ওপেন। উইথাউট এনি হেজিটেশন অবশ্যই কমেন্ট করুন।